গ্রাম পতনের শব্দ হয়, স্মৃতিহাত্রে পাই আমাদের পূর্বপুরুষ আজ থেকে অনধিক ৬০ বছর আগে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছিলেন কলিকাতার উপকণ্ঠে। তারপর পদ্মা গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অলিকের দিকে। ঠাঁই নাড়া মানুষ আঁকড়ে ধরেছেন তার ছেড়ে আসা বাস্তু ভিটে স্মৃতির কল্পনায়। আজকের আলোচনার বিষয় বিশ্বব্যাপী গণতন্ত্রের অবক্ষয় ও ডানপন্থার বারবারন্ত। তাহলে হঠাৎ স্থানচ্যুতির প্রসঙ্গ অবতারণা কেন? এ প্রশ্ন স্বাভাবিক মনে জাগা। কোথায় গেল তারা, ভরা দেহ, নুয়ে পড়া ডালে ডালে ফুল? বহুদিন, অনেক অনেক দিন আগে তাদের নিয়েছে তুলে মেয়েদের নিটোল আঙুল। মধ্যপ্রাচ্যের অশান্ত শীতে আমাদের আমাদের স্মরণেও নয়, প্রত্যক্ষতায় থাকবে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপর আক্রমণ। মানুষ এখনো এই শতাব্দীতেও ক্রমাগত উদ্বাস্তু। ক্রমশ মানুষের পিঠ থেকে যাচ্ছে অনন্ত দেওয়ালের দিকে। এক অতল অন্ধকার গুহায় রাখা মানুষের ভবিষ্যৎ, ভাবনা, চেতনা, মনন। কে দেবে আলো, কে দেবে প্রাণ? দুঃখ, বেদনা, যন্ত্রণা সে অনেক পরের কথা। মানুষ বাঁচার জন্য যা যা সন্ধান করেন, তা সন্ধানের পরের উদ্বৃত্ত এইসব ব্যথার সলিলকি। মধ্যপ্রাচ্য থেকে গড়িয়ে নামি ইরাক, ইরান, ছুঁয়ে আফগানিস্তান। কেমন আছেন মানুষেরা সেখানে? গণতন্ত্র প্রতিষ্ঠিত? ডানপন্থার বারবারন্ত কি স্বাভাবিক মানুষের বয়ানে? আমার নিবিড় মুখ গড়ায় মুখের থেকে মুখে। আমার ভাইয়ের মুখ, আমার বাংলাদেশের মুখ। কেমন রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ? আমাদের গণমাধ্যম যে গন্ধ শুকে চলেছে পুলিশ কুকুরের মতো অবিরত, তার খবরের বিপ্রতীপ হাল হকিকত বিকল্প কিছু সংবাদ মাধ্যমের সূত্রে প্রকাশ পাচ্ছে। এবারও আসার কথা। সবটাই মূল স্রোত যেন গিলে খেতে না পারে, এই কামনাই থাক আমাদের। লাতিন আমেরিকার পরিস্থিতি বা কি? প্রতিবেশীদের শ্রীলঙ্কা? আমাদের দেশের পরিস্থিতি বা কেমন? মত প্রকাশের অধিকার, সংখ্যালঘুর স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে কতটা? কিছুই নজর এড়াবো না আমরা। আজ আমাদের এই বিষয় যার ব্যুৎপত্তি আমাদের বন্ধু স্বজন অর্ক ভাদুরী বলবেন বিশ্বব্যাপী গণতন্ত্রের অবক্ষয় ও ডানপন্থার বারবারন্ত নিয়ে হেল্প এগেইনস্ট ট্রেডের এই মঞ্চে। তাকে ধন্যবাদ দেব না, তার জন্য অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের শেষে দর্শক শ্রোতা আপনারা কমেন্ট বাক্সে লিখে জানান আপনার প্রতিক্রিয়া, আপনার প্রশ্ন। আমরা যথাসম্ভব পৌঁছে দেব আলোচকের কাছে, তিনিও যথাসম্ভব উত্তর দেবেন। আমাদের এই প্রয়াসে সাথী হওয়ার জন্য ধন্যবাদ আপনাদের দর্শক ও শ্রোতা। অর্ক, তুমি এবার শুরু করতে পারো, তোমার জন্য মঞ্চ প্রস্তুত। সুদীপ্ত, তোমাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং এই একটা খুব দুর্দান্ত উদ্যোগ তোমরা নিয়েছো। আমি খেয়াল করছিলাম যে তোমাদের পেজ বেশ কিছু এই ধরনের আলোচনা তোমরা করছো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে। এবং আমার যেটা খুব বেশি করে মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের আলাপ আলোচনাগুলো আসলে করা খুব খুব জরুরি। দেখো, আমরা তো আসলে পশ্চিমবঙ্গের বাঙালি বা পূর্ববঙ্গেরও যে বাঙালিরা আছেন, আমরা বোধহয় সুরেশ বিশ্বাসের উত্তরাধিকার আমরা বহন করি। আমরা মানবেন্দ্রনাথ রায়ের উত্তরাধিকার বহন করি, আমরা অবনী মুখার্জির উত্তরাধিকার বহন করি, আমরা বীরেন চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার বহন করি। যে মানুষগুলো একটা সময় যাদের রাজনৈতিক কার্যকলাপের গণ্ডি বা সুরেশ বিশ্বাসের কথা দিয়ে শুরু করেছিলাম, ওরকম সাহসী মানুষ যিনি দেশের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন নিজেকে, এম এন রায়ের মতো মানুষ বা অন্যান্যরা, যাদের যাদের মানে কাজ করার পরিসর ছিল আসলে গোটা বিশ্ব, তামাম বিশ্ব। আমাদের আন্তর্জাতিকতায় কি খানিকটা ভাটা পড়েছে, বা আমরা কি আন্তর্জাতিক রাজনীতির আজকাল পরশুর যে খবরাখবর সেইটা খুব একটা রাখছি না বা সেইভাবে রিয়াক্ট করছি না? এই প্রশ্নগুলো আমায় খুব খুব হন্ট করতে থাকে। বিশেষ করে যখন গত বছরের 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েল এবং প্যালেস্টাইনের সংকট একটা ভীষণ তীব্র চেহারা নিল, এবং আমি সেই সময় লন্ডনের প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের একজন সদস্য হিসেবে কাজ করছিলাম ইংল্যান্ডে, এবং দেখছিলাম
যে লন্ডনে প্রত্যেকটা উইকেন্ডে শনিবার হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মিছিল করছেন, কোনোদিন 5 লক্ষ, কোনোদিন 10 লক্ষ, কোনোদিন আরো বেশি। কিন্তু আমার খুব যেটা দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি যে শহরের মানুষ আসলে, বা আমি নিজেকে যে শহরের মানুষ বলে মনে করি, বছরের বেশ অনেকটা সময় আমি যে শহরে থাকি সেই কলকাতায় কিন্তু প্যালেস্টাইনে ঘটে যাওয়া একটা চলমান যে গণহত্যা, সেই গণহত্যা নিয়ে কার্যত কোনো রকম প্রতিবাদ নেই, বড় কোনো মিছিল নেই, আন্দোলন নেই। আমার খুব কষ্ট হচ্ছিল কারণ আমার বেড়ে ওঠার দিনগুলোতে, আমি যখন বড় হচ্ছি সেই সময় আমি শুনেছি আমার বাবা, কাকা, জেঠুদের কাছ থেকে, পিসি, মাসিদের কাছ থেকে এই কলকাতায় স্লোগান দিয়েছিল, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। এই কলকাতা থেকে ম্যাকনামারাকে ফিরে যেতে হয়েছিল। সেই ঐতিহ্যের আমরা উত্তরাধিকার বহন করি, কিন্তু দেখলাম যে লন্ডনের মতো একটা শহর, যেটা একসময় সাম্রাজ্যবাদী যে শাসন তার একদম কেন্দ্র ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের রাজধানী ছিল, সেই শহরে লক্ষ লক্ষ মানুষ নেমে আসতে পারছেন, প্লাবিত হয়ে যাচ্ছে রাস্তা, কিন্তু কলকাতা কার্যত নিশ্চুপ। কয়েকটা প্রতিবাদ মিছিল হয়েছে, বিক্ষিপ্ত কিছু সভা সমিতি হয়েছে, কিন্তু একটা বড় গণ আন্দোলন গড়ে উঠল না এই চলমান গণহত্যার বিরুদ্ধে। আমার কষ্ট হচ্ছিল। তখনই খুব মনে হতে শুরু করে একটা বিষয়, যে তাহলে এটা কারণটা কি? ব্যাপারটা কি এইরকম যে আমাদের পশ্চিমবঙ্গের যে সামাজিক অক্ষটা, সেটা ক্রমশ ডান থেকে আরো ডানের দিকে মেকে যাচ্ছে। ডান বনাম অতি ডানের একটা লড়াইয়ের রঙ্গমঞ্চে পরিণত হচ্ছে আমাদের রাজ্য। এই প্রশ্নগুলো খুব খুব নাড়া দিচ্ছিল। এবং যখন লেবাননের বন্ধুরা প্রশ্ন করছিলেন, যখন ইয়েমেনের বন্ধুরা প্রশ্ন করছিলেন, লাতিন আমেরিকার বন্ধুরা প্রশ্ন করছিলেন যে তোমার দেশে প্যালেস্টাইনে চলমান গণহত্যা নিয়ে রিয়াকশন কিরকম, সেখানকার মানুষ কতখানি রাস্তায় নামছেন, তখন খানিকটা চুপ করেই থাকতে হচ্ছিল। কারণ আসলে আমরা এখানে পশ্চিমবঙ্গে খুব বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারিনি, অথচ প্যালেস্টাইনে এই মুহূর্তে একটা ভয়াবহ গণহত্যা সংগঠিত হচ্ছে অনেক অনেক দিন ধরে, অনেকগুলো মাস, প্রায় 13 মাস ধরে, 13 মাসের একটু বেশি সময় ধরে। আমি আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, প্যালেস্টাইনের বিশেষ করে গাজার, অবরুদ্ধ গাজার 96% শিশু তারা জীবনের ঝুঁকিতে আছেন। আমি কিছু লেখালেখির চেষ্টা করেছি, কথা বলবার চেষ্টা করেছি বিভিন্ন মাধ্যমে যতটা পেরেছি, কিন্তু আসলে কোনোভাবেই আমাদের স্বর খুব যে শক্তিশালী হয়েছে, খুব আবেদন তৈরি করতে পেরেছে, এরকমটা হয়নি। প্যালেস্টাইনের যে নির্মম গণহত্যা, সেখানে আমরা আমাদের শহর কলকাতা কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছি। এটা খুব কষ্টের, এটা খুব যন্ত্রণার, কিন্তু এটাই ফ্যাক্ট। আমি খুব খারাপ বক্তা, আমি সাংবাদিকতা করি, আমি লেখালেখি করি, কিন্তু আমি বক্তা হিসেবে খুব খারাপ, এবং আমি সচেতনভাবেই কোনো স্ক্রিপ্ট নিয়ে আসিনি, কারণ আমি চেয়েছি যে আমার ভাবনাগুলো যেরকম যেরকম ভাবে আসবে আমি সেই রকম ভাবে শেয়ার করব। তো শুধু প্যালেস্টাইন তো নয়, আসলে লেবাননে মারাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। আমরা দেখলাম যে সিরিয়াতে সাম্রাজ্যবাদী শক্তি, মার্কিন সাম্রাজ্যবাদ, তারা আল কায়েদা ভেঙে তৈরি হওয়া একটি শক্তিকে মদদ দিল, এবং তারা প্রেসিডেন্ট বাশারকে উচ্ছেদ করলো। এই বাশার যে খুব গণতান্ত্রিক শাসক ছিলেন এরকম নয়, কিন্তু জিওপলিটিক্সের সমীকরণ মেনে তিনি ছিলেন ইরান এবং রাশিয়াপন্থী এবং প্যালেস্টাইনের সমর্থক। কাজেই সিরিয়ায় যেটা হয়েছে তার ফলে নিশ্চিতভাবেই প্যালেস্টাইনের
যে প্রতিরোধ সংগ্রাম, সেই প্রতিরোধ সংগ্রাম আরো ক্ষতিগ্রস্ত হবে। লেবাননের যারা সংগ্রাম করছেন তারাও আরো বিপন্নতার মধ্যে পড়বেন। কিন্তু না লেবানন নিয়ে, না প্যালেস্টাইন নিয়ে, না সিরিয়া নিয়ে আমাদের এইখানে সেরকম কোনো নাড়াচাড়া কিন্তু চোখে পড়ল না। আরো একটা কথা ভীষণভাবেই মনে হচ্ছে, এই যে আমরা বলছি যে বিশ্বজুড়ে ডানপন্থার বারবারন্ত, কথাটা কি মিথ্যে? একেবারেই নয়, অবশ্যই সত্যি। কিন্তু এটা না আংশিক সত্যি, এটা আসলে আংশিক সত্যি। হ্যাঁ, বিশ্বজুড়ে দক্ষিণপন্থী রাজনীতির একটা সোচ্চার আত্মঘোষণা আমরা দেখছি গত কয়েক বছর ধরে। বিশেষ করে পশ্চিম ইউরোপ জুড়ে দক্ষিণপন্থার ভীষণ শক্তিশালী পদক্ষেপের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এর পেছনে আরো দুটো সত্য রয়েছে, যে সত্যগুলো আসলে আমরা এড়িয়ে গেলে বোধহয় গোটা যে পরিস্থিতিটা ঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো না। প্রথমত হলো, গত কয়েক বছরের ইতিহাস প্রমাণ করছে যে পশ্চিম ইউরোপের যে সমস্ত সোশ্যাল ডেমোক্র্যাট সমাজ গণতন্ত্রী শক্তিগুলি ছিল এবং যারা সোভিয়েত ইউনিয়নের পতনের পর ক্রমশ বাম লেবাস পরে কার্যত ডানপন্থী পথে হাঁটা শুরু করেছিল, তারা জনগণের দ্বারা সম্পূর্ণ প্রত্যাখ্যাত হচ্ছে এবং এর ফলে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে। সেই শূন্যতা ভরাট করবার জন্য একটা খেলা শুরু হয়েছে। সেই খেলায় দক্ষিণপন্থীরা এগিয়ে আছেন, এটা সত্যি, কিন্তু একমাত্র সত্যি নয়। আমি খুব ছোট করে দু একটা উদাহরণ দিতে চাই। যেমন ধরুন, গ্রিসে কমিউনিস্ট পার্টির রীতিমতো শক্তি বৃদ্ধি হচ্ছে, তাদের ভোট 10% পৌঁছে গিয়েছে। ফ্রান্সে জানেন যে লাস্ট ইলেকশনে ফ্রান্সে নিউ পপুলার ফ্রন্ট, যেটা বামপন্থীদের তৈরি করা রাজনৈতিক জোট, যেটার মধ্যে ফরাসি কমিউনিস্ট পার্টি আছে, ফরাসি সোশ্যালিস্ট পার্টি আছে এবং এলএফআই নামে একটি মেইন স্ট্রিম মিডিয়ার ভাষায় অতি বামপন্থী দল রয়েছে, যাদের নেতার নাম মেলেনশন। তারা দুর্ধর্ষ রেজাল্ট করেছেন। ইনফ্যাক্ট নিউ পপুলার ফ্রন্ট সবচাইতে বড় রাজনৈতিক ব্লক হিসেবে ফরাসি পার্লামেন্টে উঠে এসেছেন এবং যার ফলে ফরাসি ফ্যাসিস্ট লা পেনের যে দল ন্যাশনাল র্যালি, তাদের উত্থানকে প্রতিহত করা গেছে। কাজেই খেলাটা আসলে একতরফা হচ্ছে, ব্যাপারটা এইরকম বলার কোনো সুযোগ নেই। যদি আপনি ল্যাটিন আমেরিকার দিকে তাকান তাহলে দেখবেন আর্জেন্টিনায় যেরকম জাভিয়ের মিলেইয়ের উত্থান ঘটেছে, ব্যাপক ব্যাপক উত্থান ঘটেছে এবং প্রায় 10% বেশি ভোট পেয়ে তিনি পেরোনিস্ট যে প্রার্থী তাদেরকে হারিয়ে দিয়েছেন, মধ্যবাম পেরোনিস্ট প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। কিন্তু আবার এই জাভিয়ের মিলেইকে প্রত্যেক দিন কিন্তু আর্জেন্টিনার শ্রমিক শ্রেণীর প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে। প্রত্যেক দিন সেখানে শ্রমিক মিছিল হচ্ছে, ছাত্ররা পথে নামছেন, প্রতিরোধ হচ্ছে সর্বত্র। একই গল্প গ্রিসে কমিউনিস্ট পার্টি শক্তিশালী এবং কমিউনিস্ট পার্টি ছাড়াও অন্যান্য বামপন্থী কমিউনিস্ট শক্তিরা তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা প্রতিরোধ গড়ে তুলছেন এবং ভীষণ আশাপ্রদ যে পরিস্থিতি, হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, ভারতীয় উপমহাদেশের যে পরিস্থিতি সেটা ভীষণ ভীষণ আশাপ্রদ একটা জায়গায় রয়েছে। 2022 সালে শ্রীলঙ্কার জনতা তারা একটা গণ অভ্যুত্থান ঘটান এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা রাজাপাক্ষের শাসনের অবসান ঘটান। সেই সময় এবং তার একটু পরে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম এবং সেই সময় আমি লিখেছিলাম যে খুব দ্রুত 2 বছর বা 3 বছরের মধ্যেই শ্রীলঙ্কায় একটা দ্বিতীয় দফার পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন আসলে এসেছে। ইতিহাসে প্রথমবারের জন্য শ্রীলঙ্কায় কমিউনিস্টরা ক্ষমতায় এসেছেন এবং শ্রীলঙ্কার সবচেয়ে বড় কমিউনিস্ট পার্টি জেভিপি, জনতা বিমুক্তি পেরমেনা, তাদের নেতৃত্বে শ্রীলঙ্কার একটি নতুন বামপন্থী রাজনৈতিক জোট এনপিপি তারা সরকার গঠন করেছে। শ্রীলঙ্কা নিয়ে ডেফিনেটলি আমরা আরেকটু বিস্তারিত কথাবার্তায় যাব এবং পাকিস্তানেও গণ অভ্যুত্থানের উপযোগী পরিবেশ সম্পূর্ণভাবে জমি তৈরি হয়ে রয়েছে এবং পাকিস্তানও গণ অভ্যুত্থানের দিকে
এগোবে এরকমই সম্ভাবনা, এবং সেখানে নানান রকমের সমীকরণ রয়েছে। আর্মির একটা ভূমিকা রয়েছে, ইমরান খানের যে রাজনৈতিক দল পিটিআই তার একটা ভূমিকা রয়েছে, এগুলো ঠিকই। আবার এর সঙ্গেই পাঞ্জাব প্রদেশ এবং বেলুচিস্তানের বিস্তীর্ণ জায়গায় কিন্তু হার্ড লেফট যারা কমিউনিস্টরা তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এবং কিছুদিন আগেই সিন্ধে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটা ঐতিহাসিক গণ আন্দোলন থেকে 2 জন কমিউনিস্টকে গ্রেফতার করা হলো এবং তারপরে জনমতের চাপে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রশাসন। কাজেই পাকিস্তানেও খুব একটা ইন্টারেস্টিং পরিস্থিতি এই মুহূর্তে। নেপালের কথাও আমরা নিশ্চয়ই আলোচনায় আসবো। নেপালেও এই মুহূর্তে কেপি ওলির সরকার, কমিউনিস্টদের সরকার। ইনফ্যাক্ট এটা একটা দুর্দান্ত সময় বামপন্থীদের জন্য, যখন ভারতীয় উপমহাদেশে এই প্রথম 2টি দেশে রাষ্ট্রপ্রধান কমিউনিস্ট, এই প্রথম, এর আগে কখনো এরকম ঘটেনি। নেপালের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন নেপালের কমিউনিস্ট পার্টি ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট বা ইউএমএল এর নেতা কেপি ওলি, এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই মুহূর্তে কমিউনিস্ট পার্টি জেভিপির নেতা অনুরা কুমারা দিশানায়কে। এবং বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ রয়েছে, আমরা নিশ্চয়ই সেই আলোচনায় আসব। দেখো, গোটা বিশ্ব জুড়ে অতি দক্ষিণ পন্থার উত্থান এবং গণতন্ত্রের সংকট নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনার সুযোগ তো আজকে নেই। একটা আলোচনায় সেইটা করা সম্ভব নয় এবং সেটা খুব ক্লান্তিকর হয়। তো যদি কয়েকটা স্পেসিফিক জায়গা আমরা বেছে নিই, আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের যে আজকের কথোপকথনটা আরেকটু ইন্টারেস্টিং হতে পারে। থ্যাংক ইউ অর্ক প্রভু। আমি মায়ানমার প্রসঙ্গে আসছি একটু পরে। তো আমরা যদি কয়েকটা স্পেসিফিক জায়গাকে ধরে নিই, তাহলে আমার মনে হয় যে আলোচনাটা খানিকটা গোছানো হতে পারে। তো একদম শুরুতেই প্যালেস্টাইনের যে প্রতিরোধ সংগ্রাম নিয়ে আমাদের এখানে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, সেই ধারণাগুলো আমার মনে হয় একটুখানি ক্লিয়ার করা দরকার। প্যালেস্টাইনের যে লড়াই, প্যালেস্টাইনের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু অনেকেই মনে করেন যে এটা সম্পূর্ণভাবে হামাসের দ্বারা পরিচালিত সংগ্রাম। বিশেষ করে পশ্চিমী মিডিয়া বারবার করে এই কথাটাকে সামনে আনে যে প্যালেস্টাইনের যে সংগ্রাম সেটা কার্যত হামাসের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে হামাস নিঃসন্দেহে প্যালেস্টাইনের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিরোধ সংগঠন, সবচাইতে শক্তিশালী প্রতিরোধ সংগঠন, কিন্তু একমাত্র একেবারেই নয়। প্যালেস্টাইনে যেরকম হামাসের উপস্থিতি রয়েছে, তেমনি পিআইজে বলে একটি সংগঠনের শক্তিশালী উপস্থিতি রয়েছে, যাদের নাম ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, পিআইজে। এবং একই সঙ্গে তাদেরই সঙ্গে কিন্তু 2টি সংগঠন রয়েছে যারা মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট মার্ক্সবাদী গেরিলা গোষ্ঠী, একটির নাম পিএলএফপি, একটির নাম ডিএলএফপি। এবং এই 2টি সংগঠন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজেই এই যে ধারণাটা আমাদের মনের মধ্যে অনেকের মধ্যেই থাকে যে প্যালেস্টাইনের লড়াই মানেই সেটা হচ্ছে আসলে হামাসের লড়াই, এটা কিন্তু সত্যি নয়। এবং আরো একটা কথা আমি আপনাদেরকে একটা জাস্ট তথ্য হিসেবে বলি। আমার সুযোগ হয়েছিল গত বছর এই সময় ডিসেম্বরে জেরুজালেমের একটি চার্চ তার ফাদারের ইন্টারভিউ করার। ঘটনাচক্রে সেই চার্চ হচ্ছে নাজারেথে, যেখানে মনে করা হয় যে জিসাস খ্রাইস্টের জন্ম। এবং ওই চার্চের মধ্যে একটা টানেল রয়েছে, মনে করা হয় যে ওই টানেলেই আর কি সেই আস্তাবল এবং সেখানেই যিশু ভূমিষ্ঠ হন। ওই টানেলের গায়ে একটা তারা রয়েছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওই তারাটিতে আলো জ্বালানো হয়, তারাটি জ্বলে। গত বছর সেটা বন্ধ ছিল, আলো জ্বলেনি। এবছর কি হবে আমি জানি না, আমি খোঁজ নেব ডেফিনেটলি। তো গত বছর আলো জ্বলেনি, তার কারণ ফিলিস্তিনি খ্রিস্টান তারা কিন্তু বলছেন যে গণহত্যা শুধু যে মুসলমানদের ওপর হচ্ছে তা নয়, গণহত্যার শিকার হচ্ছেন খ্রিস্টানরাও, আরব খ্রিস্টানরাও কিন্তু গণহত্যার শিকার হচ্ছেন। কাজে এই যন্ত্রণা আসলে তাদেরও যন্ত্রণা। কাজে এই ব্যাপারটাকে যেরকম ভাবে
ইহুদি বনাম মুসলমানের লড়াই বলা হয়, ব্যাপারটা আদপেই তা নয়। ব্যাপারটা আসলে একটা আধিপত্যকামী দখলদার একটা শক্তির বিরুদ্ধে ফিলিস্তিনের মানুষের টিকে থাকার লড়াই, বেঁচে থাকার লড়াই। একই রকম ভাবে যদি আমরা লেবাননের দিকে তাকাই, তাহলে দেখব লেবাননে নিঃসন্দেহে যে সবচাইতে বড় শক্তি হিসেবে রয়েছে হিজবুল্লাহ, যারা লেবাননের একটা বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ যাদের হাতে রয়েছে। কিন্তু হিজবুল্লাহই একমাত্র শক্তি নয় যারা লেবাননবাসীর হয়ে লড়াই করছে। আসলে এই লড়াইতে ব্যাপকভাবে রয়েছে লেবানিজ কমিউনিস্ট পার্টি, এবং আমার সেই সৌভাগ্য হয়েছে লেবানিজ কমিউনিস্ট পার্টির যে লিডারশিপ যারা ইংল্যান্ডে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, তাদের সঙ্গে দীর্ঘ কথাবার্তা, তারা খুব স্পষ্ট করে দিয়েছেন যে হিজবুল্লাহর সঙ্গে তাদের রাজনৈতিক মতাদর্শের কোনো মিল নেই, প্রচুর ফারাক। কিন্তু প্রশ্নটা যখন দেশের স্বাধীনতা রক্ষার, প্রশ্নটা যখন জায়নবাদের বিরুদ্ধে লড়াই করবার, তখন আসলে একসঙ্গে লড়াই করতেই হবে। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও একসঙ্গে লড়াই করতে হবে। কাজেই আমরা যেমন অনেক কিছুকেই ধর্মের চশমায় দেখি বা মতাদর্শের চশমায় দেখি, একটা আক্রান্ত জনগোষ্ঠীর কিন্তু আসলে সেই সুযোগ থাকে না। আমি মনে করিয়ে দিতে চাইব, যখন নৌবিদ্রোহ হচ্ছে সেই সময় আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী নাবিকরা তারা একই সঙ্গে কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা একসঙ্গে বেঁধে তুলেছিলেন। ঠিক একই রকম ভাবে কিন্তু বিভিন্ন আরব দেশে যে প্রতিরোধের অক্ষ তৈরি হচ্ছে, সেই প্রতিরোধের অক্ষ আসলে গড়ে উঠছে বিভিন্ন মতাদর্শের মানুষের সম্মিলনে। প্যালেস্টাইনে তো বটেই। ধরুন আমরা যদি জেনিন ব্রিগেড, এগুলো প্রত্যেকটা ইন্টারনেটে লভ্য, আপনারা আরো বিস্তারিত পড়তে পারবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে জেনিন ব্রিগেড বলে একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি গত বেশ কয়েক বছর ধরে ফিলিস্তিনি শাসকদের একদম যাকে বলে এবং সেটলারদের ঘুম উড়িয়ে দিয়েছে। এই জেনিন ব্রিগেড কিন্তু মূলত জেনিন শহরের শিক্ষিত, মধ্যবিত্ত, একটু স্টাইলিশ, একটু পাশ্চাত্য ঘেঁষা ছেলে মেয়েদের সংগঠন। অনেকটা আমি বলবো এরা আরবান গেরিলা গোছের, এবং এরা অনেকটাই হচ্ছে আমাদের অনুশীলন, যুগান্তর বা বেঙ্গল ভলান্টিয়ার্সরা যেরকম ছিলেন ওই ধরনের আরবান গেরিলা সংগঠন, সশস্ত্র বিপ্লবী সংগঠন। এবং এর মধ্যেও কিন্তু জেনিন ব্রিগেডের মধ্যে নানা রকমের মানুষজন রয়েছেন, মানে একদম কট্টর মার্ক্সবাদী থেকে শুরু করে শিয়া পন্থী ইসলামিস্ট বা সুন্নি ইসলামিস্ট ধারার লোক, তারা প্রত্যেকে কিন্তু এই জেনিন ব্রিগেডের মধ্যে রয়েছে। এরকম প্রচুর ছোট ছোট গেরিলা বাহিনী গড়ে উঠছে অবরুদ্ধ প্যালেস্টাইনের। থ্যাংক ইউ তাহিদুল্লাহ, আমি চেষ্টা করব, সময় পেলে আমি চেষ্টা করব। তো এরকম বিভিন্ন পকেটে পকেটে গড়ে উঠছে এই ধরনের বাহিনী। যেমন আপনারা ইন্টারনেটে সার্চ করলেও পাবেন, নাবলুসের সিংহ বলা হতো 18 বছর আমাদের ক্ষুদিরাম বসুর বয়সী একজন ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাকে, যিনি শহীদ হন, এবং তারপরে ওই লায়ন অফ নাবলুসের স্মরণে কিন্তু নাবলুসের যে মুক্তিযোদ্ধারা তারা ঐক্যবদ্ধ হন এবং তারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন। এবং ইন্টারেস্টিংলি এর মধ্যে হামাসের লোকজন আছে, তেমনি আবার কমিউনিস্ট পিএলএফপি, ডিএলএফপি বা ইত্যাদি গেরিলা সংগঠনের লোকজন তারাও কিন্তু আছেন। কাজেই আমরা যেটা 20 শতকের প্র্যাকটিস অ্যাকচুয়ালি, যে 20 শতকের চশমায় পৃথিবীটাকে দেখা, আমার মনে হয় যে সেই রকম ভাবে পৃথিবীকে দেখার যে স্পেস, যে পরিসর, সেটা ক্রমশ কিন্তু সংকুচিত হয়ে আসছে। সেরকম ভাবে আর পৃথিবীকে দেখাটা ঠিক হবে না। যেমন ধরুন 20 শতকের কথা যখন বলছি, তো 20 শতকেরই তো একটা খুব ইন্টারেস্টিং বাম মহলের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং বিতর্ক ছিল হচ্ছে স্ট্যালিন বনাম ট্রটস্কি যে বিতর্ক। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে একদম স্টালিনিস্ট বলে পরিচিত, আমাদের দেশে নয় অবভিয়াসলি, কিন্তু বিশ্বের অনেক জায়গাতেই হচ্ছে, একদম স্টালিনিস্ট বলে পরিচিত রাজনৈতিক দলের সঙ্গে ট্রটস্কিপন্থী রাজনৈতিক ধারা থেকে যারা এসেছেন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আসলে পরিবর্তিত সময়ের যে পরিবর্তিত বাস্তবতা, সেইটাকে আসলে রিড করাটা খুব খুব বেশি করে দরকার বলে মনে হয়। কাজেই মধ্যপ্রাচ্যের কথা বা দক্ষিণ এশিয়ার কথা আপনারা জানেন যে সেখানে ভীষণ উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি, এবং প্রতিদিনের লড়াই, প্রতিদিনের সংগ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন।
আমি খুব বিস্তারে যেতে চাই না, কিন্তু প্যালেস্টাইন সলিডারিটি নেটওয়ার্কের পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছিল, মানে আমার কাজ ছিল, যেহেতু আমি সাংবাদিকতা করি, তো ওই সংস্থার সঙ্গে আমার কাজ ছিল যে গাজা এবং ওয়েস্ট ব্যাংকে যারা আটকে পড়ছেন যে মানুষরা, তাদের যে প্রাণান্তকর যে দিন যাপন, তার অভিজ্ঞতার ডকুমেন্টেশন করা, মানে তাদের সঙ্গে কথা বলা, তাদের অভিজ্ঞতা জানা, সেই অভিজ্ঞতা লেখা, এবং তারপর সেটা দক্ষিণ আফ্রিকার সরকারকে পাঠানো। কারণ দক্ষিণ আফ্রিকায় আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসের দ্বারস্থ হয়েছিলেন, এবং এটা একটা খুব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল বন্ধুরা। কারণ যে ডাক্তারদের সাথে কথা বলতে হতো, তারা হাসপাতালের যে পরিস্থিতির বিবরণ দিতেন, এগুলো শোনা, এগুলো লেখা, এগুলো কমিউনিকেট করা খুব কঠিন। শিশুদের ক্ষতস্থান পরিষ্কার করবার জন্য পরিষ্কার জল পর্যন্ত ছিল না, এখনো নেই, এখন আরো পরিস্থিতি খারাপ হয়েছে। এবং চোখের সামনে দেখেছেন যে লাশের পর লাশ, বড় বড় আইসক্রিমের ফ্রিজার নিয়ে আসা হচ্ছিল, তার মধ্যে ঠেসে লাশ ভর্তি করে রাখা হচ্ছিল, বা এখনো হচ্ছে। কাজেই মানব ইতিহাসের ভয়ঙ্করতম একটা গণহত্যা, নির্যাতন চলছে, এতদিন ধরে চলছে। অনেকে এবার প্রশ্ন করবেন, 7ই নভেম্বর যে হামাস এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী যেসব শক্তিগুলো ইসরায়েলে হামলা করলো, ইসরায়েলে আক্রমণ করলো, আমি কি সেই আক্রমণকে সমর্থন করি? না, আমি করি না। আমি যে কোনো হিংসার বিরোধিতা করি। আমি মনে করি যে পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এমন কোনো সমস্যা থাকতে পারে না যেটা শান্তিপূর্ণ উপায় যেটার থেকে আসলে বেরোনো সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে আমি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ট ভেবে যে মিস্টার এবং মিসেস কেনেডির গাড়িতে যে বোমা ছুঁড়েছিলেন, আমি সেই বোমা ছোড়াকে সমর্থন না করে পারি না। চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন, তারা যে গুলি ছুঁড়েছিলেন জালালাবাদ পাহাড়ে, সেই গুলিকে স্যালুট না করে আমি পারি না। একই রকম ভাবে সিমসনের বুকে বিনয় ঘোষ সের যে রিভলভার গর্জে উঠেছিল, সেই রিভলভারকে আমি শ্রদ্ধা না জানিয়ে পারি না। ঠিক তেমনি ভাবে আমি সর্বান্তকরণে প্যালেস্টাইনের জনগণের যে সার্বভৌমত্বের অধিকার, স্বাধীনতার অধিকার, সেই স্বাধীনতার অধিকারের প্রতি আমি সংহতি জ্ঞাপন না করে পারি না। আমি হিংসার পক্ষে নই, আমি প্রতিরোধের পক্ষে। প্যালেস্টাইনের জনতা তারা প্রতিরোধ করেছেন, কারণ 1948 সালের পর থেকে, প্রথম নাকবার পর থেকে তাদের গোটা ইতিহাসটা আসলে উচ্ছেদ হবার ইতিহাস। এই বিস্তারিত আলোচনা যাওয়া খুব ক্লান্তিকর হবে, এবং একটা এরকম আলোচনায় যদি শুধু প্যালেস্টাইন নিয়ে কখনো আমরা কথা বলি, সেক্ষেত্রে নিশ্চয়ই আরো বিস্তারে বলার সুযোগ থাকবে। কিন্তু যে ইসরায়েল রাষ্ট্রটাকে পশ্চিমাদের পাপের শাস্তি, ইহুদি নিধন, সেই পশ্চিমাদের পাপের শাস্তি হিসেবে প্যালেস্টাইনের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হলো, এবং সেই চাপিয়ে দেওয়ার ফলশ্রুতি হিসেবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে নির্যাতিত হতে থাকলেন ফিলিস্তিনিরা। তাদের জায়গা জমি দখল করে নেওয়া হলো, এবং অবৈধ স্টেটলার সশস্ত্র তাদেরকে বসিয়ে দেওয়া হলো। তার বিরুদ্ধে যে প্রতিরোধ সংগ্রাম, সেই প্রতিরোধ সংগ্রামের প্রতি আমি আমার সংহতি জ্ঞাপন করি। এবং খুব দুঃখের হলেও সত্যি যে স্বাধীনতার জন্য লড়াই, মুক্তির লড়াই অধিকাংশ ক্ষেত্রেই সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়। সেটা কেনিয়ার মাও বিদ্রোহীদের কথাই আমরা বলি, বা ভারতের স্বাধীনতা সংগ্রামের কথাই বলি, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই বলি। প্যালেস্টাইন যে তার ব্যতিক্রম হবে, তার তো কোনো সুযোগ আসলে নেই। এ নিয়ে বিস্তারিত আলাপচারিতা নিশ্চয়ই করা যাবে, কিন্তু সেটা অনেকটা সময়ের ব্যাপার, এবং এতটা দীর্ঘ সময় নিয়ে আমরা কথা বলতে পারবো না। আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা যদি এবারে সরাসরি ভারতীয় উপমহাদেশের দিকে চলে আসি, তাহলে একটা কথা, আমি জানি না আমাদের বন্ধুরা যারা শুনছেন তাদের অনেকেই হয়তো কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, কিন্তু আমি একজন ভারতবাসী হিসেবে বলছি যে ভারত কার্যত এই মুহূর্তে গোটা দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়েছে।
আপনারা অনেকেই মালদ্বীপের যে শেষ নির্বাচন আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। এই নির্বাচনে একটি রাজনৈতিক দল তারা ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে যায় এবং তারা নির্বাচনে জিতে যায়, তারা সরকার গঠন করে। আমি একজন ভারতবাসী হিসেবে যন্ত্রণা বোধ করি যে আমরা এমন কি করলাম যে মালদ্বীপের মতো একটা দেশ যার সঙ্গে আমাদের একটা দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেখানকার জনগণ ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে যে রাজনৈতিক দল ভোটে যাচ্ছে তাকে নির্বাচিত করছে। আমাদের ভেবে দেখা দরকার। শ্রীলঙ্কার কথায় পরে আসছি, শ্রীলঙ্কা নিয়ে বিস্তারিত আলাপের সুযোগ রয়েছে। নেপালের দিকে যদি আমরা তাকাই, এই মুহূর্তে নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল এর নেতা কেপি ওলি, যিনি কিন্তু ভারত বন্ধু হিসেবে পরিচিত নন। ভারত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন পুষ্পকুমার দহল ওরফে প্রচন্ড, যার পার্টির নাম কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট সেন্টার, মাওবাদী কেন্দ্র ওনারা বলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একবার বলি, এই পুষ্পকুমার দহল ওরফে প্রচন্ড তার যে আদি মাওবাদী দল, তারা কিন্তু 2010 সালে নেপালে ভারতের পতাকা পুড়িয়েছিল। মানে আমি বাংলাদেশের প্রসঙ্গে আসার আগে এইটা বলতে চাই যে ভারতের পতাকা কিন্তু এই প্রচন্ডর পার্টি পুড়িয়েছিল আজ থেকে প্রায় 1.5 দশক আগে। এনিওয়ে, তো তারপরে অনেক সমীকরণের পরিবর্তন ঘটেছে এবং প্রচন্ড ভারত বন্ধু হিসেবে পরিণত হয়েছেন। এবং 2023 সালে গত বছর আমি নেপালে যাই এবং প্রচন্ড বাসভবনে যাই, তার সাথে মিট করি এবং খুবই চমৎকার তার সঙ্গে আমার আলাপচারিতা হয়। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম তার কয়েক মাসের মধ্যে বিজেপি সভাপতি জেপি নাড্ডার অফিসে প্রচন্ড এসছেন এবং মিটিং হচ্ছে তাদের মধ্যে। মানে একদম স্পষ্টতই এটা হচ্ছে যে কোনো প্রোটোকল লঙ্ঘন করা, যেখানে জেপি নাড্ডা একটা রাজনৈতিক দলের নেতা মাত্র, আর প্রচন্ড একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এরকম ভাবে তার সঙ্গে তাকে এভাবে ট্রিট করা যায় না। এর ফলে যেটা হলো যে নেপালের মধ্যেও একটা প্রচন্ড ভারত বিরোধিতা যেটা আগে থেকেই ছিল সেটা আরেকটু অক্সিজেন পেল এবং প্রচন্ড ভারতপন্থী হিসেবে কার্যত পরিচিত হলেন এবং আরো নানা রকম সমীকরণ ইত্যাদির মাধ্যমে প্রচন্ডকে ক্ষমতা থেকে চলে যেতে হলো এবং কেপি ওলি তারা ক্ষমতা দখল করলেন। এটাও কিন্তু আমাদের দেশের জন্য খুব একটা সুবিধার নয়। আমরা দক্ষিণপন্থার বারবারান্ত নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের এই উপমহাদেশে সবচেয়ে শক্তিশালীভাবে দক্ষিণপন্থাকে চ্যালেঞ্জ করেছে যে রাজনৈতিক শক্তি, সেটা এই মুহূর্তে সেটা কিন্তু শ্রীলঙ্কার বামপন্থীরা। শ্রীলঙ্কার বামপন্থীদের ইতিহাসটা খুব দুর্ধর্ষ। আমার মনে হয় যারা শুনছেন তাদের কারো কারো এই নিয়ে উৎসাহ থাকতে পারে, তাই জন্য আমি খুব সংক্ষেপে শ্রীলঙ্কার বামপন্থীদের ইতিহাসটা বলে তারপরে এই যে বর্তমানে জেভিপি ক্ষমতায় এসছে। আচ্ছা, আমি বলছি যদি কোনো কমেন্ট আসে তাহলে প্লিজ নেবেন, কোনো অসুবিধা নেই, এবং যদি কোনো নেগেটিভ কমেন্টও কোনো বন্ধুরা করেন সেটাও নেবেন, আমার ভালো লাগবে কথা বলতে। এনিওয়ে, তো শ্রীলঙ্কার রাজনৈতিক পরিসরে বামপন্থার একটা বিরাট জায়গা রয়েছে, কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আর কি বলা যেতে পারে মানে বামপন্থার হাব কার্যত, সেখানে কিন্তু শ্রীলঙ্কার বামপন্থা তার নানান রকম স্রোত উপস্রোত এগুলো নিয়ে সেরকম চর্চা নেই। শ্রীলঙ্কার বামপন্থীরা তাদের কাজ শুরু করেন অনেক আগে, 30s এ। বেসিক্যালি বেশ কিছু শ্রীলঙ্কান ছাত্র তারা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যান এবং সেখানেই তারা কমিউনিস্ট হয়ে ওঠেন। তাদের একজন ভারতীয় বন্ধু ছিলেন যার নাম জয়প্রকাশ নারায়ণ, খুব ইন্টারেস্টিং। তো তারা মার্কসিস্ট হন এবং মার্কসিস্ট হয়ে তারা শ্রীলঙ্কায় ফিরে আসেন এবং ফিরে আসার পর তারা তৈরি করেন শ্রীলঙ্কার প্রথম কমিউনিস্ট পার্টি। সেই দলটার নাম এলএসএসপি, লঙ্কা সমাজা পার্টি, এলএসএসপি। এখনো কলম্বোয় একদম কলম্বের যেটা হার্ট আর কি, আমাদের ধর্মতলার মতো, সেখানে এলএসএসপির অফিস রয়েছে। তো এনিওয়ে, এই লঙ্কা সমাজা পার্টি একটা অতিকায় রাজনৈতিক দলে পরিণত হয়, মানে তারাই হয়ে ওঠে দেশের অন্যতম প্রধান দল, বিরাট শক্তি সঞ্চয় করে তারা। এবং আমি যদি খুব ভুল না করি 1939 সাল নাগাদ একটা অদ্ভুত ঘটনা ঘটে। গোটা বিশ্বে যখন স্তালিনপন্থীরা কমিউনিস্ট পার্টিগুলো থেকে ট্রটস্কি পন্থীদেরকে বের করে দিচ্ছেন, শ্রীলঙ্কায় ঠিক উল্টোটা হয়। এই এলএসএসপি থেকে লঙ্কা সমাজা পার্টি, যেটা শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি,
তাদের যে লিডারশিপ, তাদের অধিকাংশ ট্রটস্কিপন্থী হয়ে যান এবং তারা স্ট্যালিনপন্থীদের ওখান থেকে বের করে দেন। তো সেই স্টালিনপন্থীরা পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন, সিলনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন ইত্যাদি। তো এরপরে যেটা হয় 1960s-এ শ্রীলঙ্কায় একটা ব্যাপক মাও সেতুং এর যে রাজনীতি, আমাদের এখানেও আমরা সেই খুব স্লোগান শুনতাম, তোমায় আমায় দিচ্ছে নাড়া, মাও সেতুং এর চিন্তাধারা, চেয়ারম্যানের চিন্তাধারা। তো শ্রীলঙ্কাকেও ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল মাও সেতুং এর চিন্তাধারা। এবং কমিউনিস্ট পার্টির থেকে রোহনা উইজেওয়েরা বলে একজন নেতা, আমার উচ্চারণ খুব খারাপ, তো তার নেতৃত্বে একদল মানুষ তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেন কমরেড রোহানার নেতৃত্বে। সেই দলটার নামই হচ্ছে জেভিপি, জনতা বিমুক্তি পেরেবেনা। এবং যে কথাটা হয়তো এখানে একদম আলোচিত হয় না, আমি জানি না কেন, জেভিপি উপমহাদেশের একমাত্র বড় কমিউনিস্ট পার্টি যারা একবার নয় দুবার সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতা দখল করতে গিয়েছিল। দুবার, প্রথমবার হচ্ছে 70s-এ আর দ্বিতীয়বার হচ্ছে 87, 88, 89 এই কাল পর্বে, 80s-এর একদম শেষে। এবারে দুটো অভ্যুত্থানই রাষ্ট্রশক্তি ব্যাপক দমন পীড়নের মাধ্যমে দমন করে এবং দ্বিতীয় অভ্যুত্থানে কমরেড রোহনা উইজেওয়ারা তিনিও শহীদ হন। অধিকাংশ সেন্ট্রাল কমিটি লিডার্স জেভিপির তারা শহীদ হন এবং জেভিপি একটা বিরাট ধাক্কার মধ্যে পড়ে। এর মধ্যেই যেটা হয় যে আপনারা জানেন যে শ্রীলঙ্কায় সেই সময় কিন্তু এলটিটি নেতৃত্বে তামিল ইলামের যে লড়াই আন্দোলন সেটা খুব শক্তিশালী হয়ে উঠেছে, সেটা চলছে। তো যখন এই দ্বিতীয় অভ্যুত্থানের ধাক্কাটা জেভিপি ফেস করে লেট 80s-এ, তারপর থেকেই জেভিপি কার্যত নিজেকে রিশেপ করতে শুরু করে এবং ধীরে ধীরে তার যে র্যাডিক্যাল অভ্যুত্থানমুখী বিপ্লবী রাজনীতি, বিপ্লবী কমিউনিস্ট রাজনীতি, জেভিপি সেটা থেকে সরে আসতে শুরু করে এবং সে ক্রমশ নিজেকে একটা সংসদীয় মেইন স্ট্রিম কমিউনিস্ট পার্টি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে একটা সিরিয়াস চেষ্টা করে। এটা গোটা 90s জুড়েই এই ব্যাপারটা চলতে থাকে। এবারে সেটা চলতে চলতেই 2012 সালে জেভিপি একটা মেজর একটা ভাঙনের মুখোমুখি হয় এবং জেভিপির একদল নেতা এবং বিশেষ করে ছাত্র সংগঠনের যারা কর্মী, তাদের একটা বড় অংশ তারা জেভিপি ছেড়ে বেরিয়ে এসে তৈরি করেন নতুন একটা কমিউনিস্ট দল যার নাম ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি বা এফএসপি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল ভাঙন, কারণ এই যে সদস্যরা জেভিপি ছেড়ে বেরিয়ে এলেন তারা জেভিপির বিরুদ্ধে দুটি অভিযোগ করেন এবং দুটি অভিযোগে কিন্তু বেশ বড় অভিযোগ। একটা হচ্ছে যে জেভিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের ব্যর্থতার পর ধীরে ধীরে তার দলের যে বিপ্লবী প্রাণসত্তা, সেই প্রাণসত্তাটিকে নষ্ট করে ফেলেছে এবং দলটিকে একটা সংসদীয় রাজনৈতিক দলে পরিণত করছে এবং এটা একটা ভীষণ সংশোধনবাদী কাজ। এবং দ্বিতীয় যে অভিযোগটা ছিল সেটা খুবই ভেবে দেখার মতো এবং সত্যি কথা বলতে সেই অভিযোগ অস্বীকারেরও কোনো উপায় নেই, যে শ্রীলঙ্কান স্টেট যখন তামিল গণহত্যা চালাচ্ছে, তামিল ইলমের আন্দোলনের উপর অত্যাচার নামিয়ে আসছে, তখন জেভিপি কার্যত সেই গণহত্যাকে সমর্থন করেছে, বৈধতা দিয়েছে, মাইনরিটির অধিকারের প্রতি সংবেদনশীল ছিল না এবং সার্বিকভাবে মেজরিটেরিয়ান যে সিংহালি বৌদ্ধ যে মতাদর্শ রাজনীতি, জেভিপি তাকেই শক্তিশালী করেছে। এই দুটি অভিযোগ তুলে তারা বেরিয়েছে। এরপরে আমরা যদি আরো কয়েক বছর পেরিয়ে আরাগালায়া 2022 সালের সেটায় আসি এবং তাহলে আমরা দেখব এই আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল। আসলে আমি কলম্বোর রাস্তায় একজন ফল বিক্রি করছিলেন এরকম একজন নারী, মধ্যবয়সী নারী, তাকে আমি জিজ্ঞাসা করি যে আরাগালায়া কি করে শুরু হলো। তিনি একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন আরাগালায়া শুরু হলো লোডশেডিং থেকে। আমি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞেস করি আরাগালায়া কিভাবে শুরু হলো, সে উত্তর দিয়েছিল আরাগালায়া শুরু হয়েছিল মুদির দোকান থেকে।
বেসিক্যালি একটা সময় যখন রাজাপক্ষে আর কিছুই সামলাতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে, কারেন্ট নেই, তখন প্রচুর ছেলে মেয়ে সাধারণ মানুষ তারা রাস্তায় বসে আড্ডা দিচ্ছে, এবং এই আড্ডা দিতে দিতেই মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে, একে অন্যে তারা ক্ষোভ শেয়ার করছেন, বা সন্তানের জন্য দুধ এবং ব্রেড কিনতে যারা দোকানে যাচ্ছেন এবং পাচ্ছেন না, প্রচুর দাম, ডিম নেই, তারা নিজেদের মধ্যে মায়েরা তারা ক্ষোভ শেয়ার করছেন। এই সময় খবর আসতে শুরু করে যে গল দ্য ফেস, গল চত্বরে জনগণ জমা হচ্ছে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে। তখন এই পাড়াগুলো থেকে, মহল্লাগুলো থেকে ছোট বড় মিছিল তারা রাজপথে আসতে থাকে, এবং রাজপথে মিছিলগুলো মিলে একটা জনসমুদ্র, সেটা গলে চলে যায়। এবং তারপরের তো ইতিহাস আপনারা জানেন যে কিরকম ভাবে অভ্যুত্থান এগোয়, এবং এই অভ্যুত্থানে অনুঘটকের কাজ করেছিল কিন্তু কমিউনিস্টরা, বিশেষ করে ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি এবং জেভিপির যারা কর্মী, তারা। আমার ঘনিষ্ঠ বন্ধু আইনজীবী, শ্রীলঙ্কার অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী এবং আমার বন্ধু সহযোদ্ধা নুয়ান বোপেগে, যিনি ফ্রন্টলাইন পার্টির নেতা, তিনি নুয়ান আসলে সেই মানুষটি যে রাজাপাক্ষের প্রাসাদটা ব্রেক করায় প্রথম যে ঢুকলো জনতা, নেতৃত্ব দিয়েছিল নুয়ান। তো নুয়ানদের যে বক্তব্য, ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির যে বক্তব্য, যখন প্রাসাদে জনগণ ঢুকে পড়ছে, সুইমিং পুলে জল কেলি করছে, চেয়ারে বসে সেলফি তুলছে, ইত্যাদি ইত্যাদি, তখন কার্যত শ্রীলঙ্কায় একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং শ্রীলঙ্কার জনগণ তখন শ্রীলঙ্কার যাবতীয় পলিটিক্যাল এলিটকে রিজেক্ট করছিলেন, এবং নুয়ানদের ভাষ্য মতে যে জনগণ আসলে চাইছিলেন একটি বিপ্লবী পরিবর্তন। কিন্তু নুয়ানদের অভিযোগ যে জেভিপি লিডারশিপ, যারা মেইন স্ট্রিম কমিউনিস্ট পার্টি, সবচেয়ে বড় এবং শক্তিতে অনেক এগিয়ে, তারা একটা বিপ্লব, একটা সমাজতান্ত্রিক অভ্যুত্থান, সেইটা তারা চাননি। তারা চাননি যে শ্রীলঙ্কাকে কিউবা বা সোভিয়েত রাশিয়া বা চীন বা ভেনেজুয়েলার উদাহরণটা হয়তো খুব সুপ্রযুক্ত নয়, এই ধরনের কোনো অভ্যুত্থান তারা চাননি। তারা চেয়েছিলেন যে এই যে বিপুল জনরোষ, সেটাকে নির্বাচনের দিকে বইয়ে দিতে, এবং যাতে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান। নুয়ানরা এই প্রবণতাকে সংসদ সর্বস্বতা সংশোধনবাদী ঝোঁক বলে চিহ্নিত করেন। আমি করছি না, নুয়ানরা করেন, ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি করে। আর জেভিপির বন্ধুরা, বিশেষ করে এখন যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন অনুরা দিশানায়কে, তো তাদের বক্তব্য হচ্ছে যে তারা চেয়েছিলেন যে শ্রীলঙ্কা একটা গণতান্ত্রিক সমাজবাদী রাস্তায় যাতে শ্রীলঙ্কা অগ্রসর হতে পারে, এবং সেই জন্য তারা ওই সময় অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন না করে তারা চেয়েছিলেন জনগণের যে শ্রীলঙ্কার পলিটিক্যাল এলিটকে রিজেক্ট করবার যে স্পৃহা, সেই স্পৃহাটাকে তারা একটা সংসদীয় পথেই কিন্তু র্যাডিক্যালি তারা বইয়ে দিতে তারা চেয়েছিলেন। কাজেই এই দুটো পরস্পর বিরোধী ধারণা ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2 বছর বাদে 2024 সালে কমরেড নুয়ানরা যে কথা বলছিলেন, তার চাইতে শ্রীযুক্ত অনুরা দিশানায়কে, জেভিপির নেতা, তারা যেভাবে ভাবছিলেন, এই দ্বিতীয় পথটাই আসলে সঠিক বলে পরিণত হয়েছে, অন্তত প্রাথমিকভাবে। যদিও আমি মনে করি যে একটা কমিউনিস্ট হিসেবে পরিচিত শক্তির বিজয়ের মাধ্যমেই শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, সংসদীয় বিজয়ের মাধ্যমে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। শ্রীলঙ্কার এর পরেও আরো বিপ্লবী রূপান্তরের সম্ভাবনা রয়েছে, এবং সেটা বাম দিক থেকেই হবে। এটা আমার অন্তত অবজারভেশন। আমি জানি না এটা ঠিক হবে, আমি ঠিক হব কিনা, আমি ভুলও হতে পারি। তো এনিওয়ে, যেটা এইবারের যে লাস্ট ইলেকশন হলো শ্রীলঙ্কায়, সেটার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আউটকাম হচ্ছে জেভিপি নিজে তার অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ তামিল প্রশ্নে তার যে প্রবলেম ছিল, সেখান থেকে জেভিপি নিজেকে বের করে আনার চেষ্টা করছে, এবং সংসদ নির্বাচনেও কিন্তু জেভিপি দুর্দান্ত ফলাফল করেছে, এবং তামিল এলাকাগুলো থেকেও কিন্তু জেভিপি প্রচুর ভোট পেয়েছে। এটা একটা খুব ইতিবাচক দিক। যদিও আইএমএফ প্রশ্নকে কিভাবে ডিল করা হবে সে নিয়ে জেভিপি এবং অন্যান্য, আমি যাদেরকে বিপ্লবী কমিউনিস্ট বলে মনে করি, তাদের মধ্যে একটা
মতপার্থক্য রয়েছে, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন তাহলে শ্রীলঙ্কায় এই কমিউনিস্ট শক্তির উত্থান অত্যন্ত সদর্থক এবং অত্যন্ত আশাব্যঞ্জক একটা বিষয়। এবারে যে বিষয়টায় আসি, বা প্রসঙ্গ বাংলাদেশ নিয়ে নানান রকম তথ্য অপতথ্য ইত্যাদি ঘুরছে, এবং শুধু বাংলাদেশ নিয়ে একটা দীর্ঘ আলোচনা হতে পারে। আমি আমার মতামতটুকু রাখছি। প্রথমত, আকিব আমায় মেসেজ করেছেন, একটু দেখি। ইন্ডিয়ার গণমানুষের রাজনৈতিক দলগুলি বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে আছে, পপুলার ফ্রন্ট গঠন করে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার তেমনি রাইট। আকিব, এটা তো যদি ভারতের রাজনৈতিক দলগুলি বোঝেন তাহলে তারা আমাদের বড়ই উপকার হয়, কিন্তু তারা কি বুঝবেন আমি জানি না, কতটা আশাবাদী হওয়া যায় আমি জানি না। তো আমি আপনাদের দেশের কথাতেই আসি এবারে। আকিব, আপনি জানেন যে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ নিয়ে নানান রকম তথ্য অপতথ্য ইত্যাদি রয়েছে। প্রতিদিন আরো বেশি করে সেটা হচ্ছে। আমরা ডিকোড বাংলাদেশ বলে একটি প্রোগ্রাম করছি, ইনস্ক্রিপ্ট বলে একটি চ্যানেলে, আপনারা দেখবেন, আপনাদেরকে আমন্ত্রণ রইল, বাংলাদেশের বন্ধুদের দাওয়াত রইল। যেমন অদ্ভুত কিছু ঘটনা শোনা যাচ্ছে, যেমন চঞ্চল চৌধুরী অভিনেতা, তিনি নাকি গৃহবন্দী হয়ে আছেন, এরকম একটা কথা। সমস্ত মেইনস্ট্রিম ইন্ডিয়ান মিডিয়া তারা লিখলো, গোটা একটা দিন সেই খবর সেটা মার্কেটে থাকলো, অনলাইনে রইলো। তারপরে চঞ্চল চৌধুরী নিজেই জানালেন যে না, তিনি একেবারেই গৃহবন্দী হয়নি এবং এরকম কোনো ঘটনাই ঘটেনি, অথচ সেটা একটা খবর হয়ে গেল। খুব প্যাথেটিক অবস্থা। খবর হলো জয় বাংলা স্লোগান নাকি নিষিদ্ধ করা হয়েছে। অত্যন্ত মিথ্যে কথা। প্রথম কথা হচ্ছে যে জয় বাংলা 2020 সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় স্লোগান ছিল না। 2020 সালে প্রথম জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হয়, এবং 2022 সাল থেকে বাধ্যতামূলকভাবে সব জায়গায় জয় বাংলা স্লোগান দেওয়ার নিয়ম চালু হয়। আমাদের যেরকম সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর নিয়ম, 2022 সাল থেকে জয় বাংলাকে কেন্দ্র করে এইরকম বাধ্যতামূলক আইনটা চালু হয়। এই আইনটা বাতিল হচ্ছে। আমার কাছে একটা ওয়েলকাম মুভ বলে মনে হয়েছে। জয় বাংলা বাংলাদেশের মানুষ বলবেন, কারোর যদি বলতে ইচ্ছা হয় বলবেন। জয় বাংলার স্লোগান দিয়ে আওয়ামী লীগ বহু খারাপ কাজ করেছে, গণহত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি ঘটিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে বাংলাদেশের মানুষ জয় বাংলা বলবেন না, তারা নিশ্চয়ই বলবেন। কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে প্রচারিত হচ্ছে জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছে। ইন্ডিয়ান মিডিয়া নিউজ করছে বিজয় দিবস 16 তারিখ, বিজয় দিবসের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নাকি বাতিল করা হয়েছে, এবং বাংলাদেশে নাকি বিজয় দিবস হবে না, কুচকাওয়াজ হবে না। হ্যাঁ, কুচকাওয়াজ হবে না। আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বিজয় দিবস উপলক্ষে ডাকটিকিট চালু প্রকাশ করেছেন, এবং এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে শুধুমাত্র সামরিক বাহিনী বা অন্য বাহিনী বিজয় দিবস উদযাপন করবে এরকম নয়। বিজয় দিবসকে ছড়িয়ে দেওয়া হবে, গ্রামে, জেলায়, উপজেলায় বিজয় দিবস উদযাপিত হবে, এবং সম্পূর্ণ উপযুক্ত মর্যাদা সহকারেই কিন্তু বিজয় দিবস উদযাপিত হবে। কাজেই কোনটা তথ্য কোনটা অপতথ্য এগুলো আসলে জানাটা ভীষণ জরুরি। এবং বাংলাদেশ নিয়ে কার্যত অপতথ্যের জোয়ার বইছে পশ্চিমবঙ্গে। এর দু একটা কারণ আছে, আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব, আমি অলরেডি অনেকটা সময় নিয়ে ফেলেছি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে ভারত সাহায্য করেছিল এটা অস্বীকারের কোনো জায়গা নেই, এবং ভারতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে ছিল। এবারে রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে কোনো সাহায্যই মানবিকতার খাতিরে কোনো দেশ করে না, করার কথাও না, সেটা কেনই বা করবে। পাকিস্তান ভারতের শত্রু রাষ্ট্র, পাকিস্তানকে দুটুকরো করা ভারতের প্রয়োজন ছিল, আবার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরও প্রয়োজন ছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবার জন্য ভারতের সমর্থন। কাজেই এই দুটোর যে মিলন, এই দুটোর মিলনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের সহায়তা। কিন্তু বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং বহু ক্ষেত্রেই যে তার স্বার্থ ভারতের যে স্বার্থ তার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, এইগুলো বোধহয় আমাদের দেশের অনেকেই খুব তারা বিবেচনার মধ্যে নেননি, এবং যে কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশিরা অভিযোগ করেন যে এটা সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি।
এবং আওয়ামী লীগ যেটা করেছে গত 15 বছর ধরে, যে কার্যত ভারতের পাপেট গভর্নমেন্ট হিসেবে বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে, এটা ঠিক না ভুল সেই আলোচনা আমি এখানে যাচ্ছি না, যে আওয়ামী লীগ ভারতের পাপেট গভর্নমেন্ট হিসেবে তারা রাজত্ব করছে। এবারে বিভিন্ন প্রশ্নে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে, যেমন জলের প্রশ্ন, পানির প্রশ্ন, সীমান্ত হত্যার প্রশ্ন, এরকম প্রচুর প্রচুর প্রশ্নে। এই সীমান্ত হত্যা আপনারা জানেন, ফেলানি খাতুন সহ অনেকে, প্রচুর হিন্দু, তারাও সীমান্তে হত্যার শিকার হন, ঠিক যেরকম মেক্সিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে হত্যার শিকার হন। তো এই নিয়ে বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু ক্ষোভটা সবচাইতে তীব্রতায় পৌঁছয় যখন 2014, 2018 এবং 2024 তিনটে নির্বাচন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয় এবং তার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখে। 2008-এর নির্বাচন কিন্তু সঠিক নির্বাচন ছিল। তারপরের 3টে নির্বাচন, 2014 সালে কোনো বিরোধী দল পার্টিসিপেট করেনি, 2018 সালে হাস্যকরভাবে রাত্রিবেলায় ভোট লুট হয়, এবং 2024 সালে। এবং বাংলাদেশের মানুষের মধ্যে এইরকম একটা ধারণা তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানে যে ইন্টারনাল পলিটিক্স, তার মধ্যে ভারত অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছে, এটা সঠিক নয়, এবং সেই হস্তক্ষেপ হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। যেমন ধরুন 2024-এর ইলেকশনের আগে, এগুলো সবই মানে ইন্টারনেটে লভ্য, একজন প্রার্থী, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তিনি বলছেন আওয়ামী লীগের যে অফিসিয়াল ক্যান্ডিডেটকে আমি ডেফিনেটলি হারিয়ে দেব, তার কারণ আমার পেছনে ভারত এবং শেখ হাসিনার সমর্থন রয়েছে। ভাবুন, একটা দেশের নির্বাচন হচ্ছে, সেখানে ভারতের প্রার্থী, ভারতের সমর্থন পুষ্ট প্রার্থী, এটা কি আমাদের দেশের জন্য খুব ভালো? তো এইরকম নানা বিষয় রয়েছে, এবং এই সব কিছু এবং তার সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আরো নানান বৈদেশিক শক্তির ভূমিকা, এই সব কিছুর যে একটা মিলিত প্রভাব, সেটাই হচ্ছে জুলাই মাসের গণঅভ্যুত্থান, যার মাধ্যমে প্রায় সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী, আমি মনে করি শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন, এবং তিনি কোথাও আশ্রয় পাচ্ছিলেন না রাজনৈতিকভাবে, পাওয়ার কথাও নয়, কারণ তার সরকার যে গণহত্যা চালিয়েছে, এবং ভারত আর কি তাকে আশ্রয় দেয়। এবং তারপরে বাংলাদেশে যে সরকার তৈরি হয়, অন্তর্বর্তীকালীন সরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা একটা খিচুড়ি সরকার। পশ্চিমবঙ্গে অনেকেই মনে করছেন যে বাংলাদেশ নাকি জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং অন্যান্য ভয়ঙ্কর সব ইসলামিস্টদের হাতে চলে গেছে। আমি নিবিড়ভাবে বাংলাদেশকে চেনার চেষ্টা করেছি, জানার সুযোগ পেয়েছি, এবং এই আমি কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এলাম, ঘুরে এলাম, অনেক জেলা ঘুরে মানুষের সাথে কথা বলে এলাম। এটা তার ভিত্তিতে মনে হয় এগুলো একদম বাজে কথা, কমপ্লিটলি বাজে কথা। বাংলাদেশে সাম্প্রদায়িক সমস্যা ছিল, আছে, শেখ হাসিনার আমলেও ছিল। ধরুন 2021 সালে 500-র বেশি হিন্দু মণ্ডপ, পুজো মণ্ডপ আক্রান্ত হয়েছিল, কিন্তু তখন আমাদের এখানকার রিপাবলিক টিভি বা অন্যান্য মিডিয়া বা আমাদের যে ফার রাইট পলিটিক্যাল পার্টি বিজেপি, তারা সম্পূর্ণ মুখে কুলুপ দিয়ে রেখেছে। গোটা শেখ হাসিনার শাসন আমলে ভয়ঙ্কর অবস্থা ছিল ওখানকার সংখ্যালঘুদের। 2016 সালের কথা বলতে পারি, এক্ষুনি মনে পড়ছে, ওদের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত, তিনি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করতে বলেছিলেন। বাংলাদেশের মাইনরিটি অবস্থা এতটাই ভয়ঙ্কর। কিন্তু সেই সময় কিন্তু আমাদের এখানে কোনো রাজনৈতিক দল, কোনো ফার রাইট আলট্রা ন্যাশনালিস্ট মিডিয়া, তারা কোনো কথা বলেনি। তার কারণ ওখানে শেখ হাসিনার সরকার চলছিল। শেখ হাসিনার সরকার যখন থাকে, আওয়ামী লীগের সরকার যখন থাকে, তখন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলে ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া এবং ইন্ডিয়ার রাইটিস্ট পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা চুপ করে বসে থাকে। কিন্তু শেখ হাসিনা সরকার যখন পড়ে গেল, তারপরেও তো এমন কোনো ম্যাজিক নেই যার ফলে বাংলাদেশের প্রবলেমগুলো বন্ধ হয়ে যাবে, ঢাকায় জ্যাম কমে যাবে, ঢাকার দূষণ কমে যাবে, সাম্প্রদায়িক হিংসা বন্ধ হয়ে যাবে, এরকম তো কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু তারপর থেকে ইন্ডিয়ান মিডিয়া প্রচুর তথ্য এবং অপতথ্য মিলিয়ে মিশিয়ে তারা প্রচার করতে শুরু করলো। যেমন গতকাল আজকেই দেখছিলাম যে একটি ইসলামিস্ট জমায়েতে একজন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাকি তাকে দেখা গেছে।
আজকের খবর হচ্ছে, একটু আগের খবর, ওটা খেলনা বন্দুক ছিল, প্লাস্টিকের বন্দুক ছিল, মেলা থেকে কিনে আনা, এবং সেই বন্দুকটি অলরেডি পুলিশ জব্দ করে নিয়েছে। চঞ্চল চৌধুরীর কথা আগে বললাম, জয় বাংলার কথা আগে বললাম, বিজয় দিবসের কথা আগে বললাম, ইত্যাদি ইত্যাদি চলছে। বাংলাদেশের অবস্থাটা এই মুহূর্তে কি সেটা খুব স্পষ্ট কথায় ছোট্ট করে বলা দরকার। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানকার মিডিয়া বিএনপি জামাত বলে লেখে, বিএনপি হাইফেন দিয়ে জামাত, একদম বাজে কথা। বাংলাদেশে এই মুহূর্তে যদি দেখা যায়, মূল দুটি রাজনৈতিক শক্তি যারা একে অন্যের বিরুদ্ধে প্রতিপক্ষ, একদিকে বিএনপি, অন্যদিকে জামাতে ইসলামী। তার কারণ খুব স্বাভাবিক যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তাই নিয়ে লড়াইটা যাদের মধ্যে হওয়ার কথা। বর্তমান শক্তিশালী রাজনৈতিক দলের মধ্যে তিনটে মেজর পক্ষের, একটা বিএনপি, একটা জামাতে ইসলামী, এবং আরেকটা যে অভ্যুত্থানকারী যে ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে। তারা অলরেডি একটা জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছে। এই তিনটে শক্তি হচ্ছে মেইন প্লেয়ার। এর বাইরে আরো অন্যান্যরা আছেন, বাম গণতান্ত্রিক জোট আছে, গণতন্ত্র মঞ্চ আছে, ইত্যাদি আরো অনেকে আছেন, কিন্তু এই তিনটে মেইন প্লেয়ার, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে বিএনপি এবং জামাত অনেক পুরনো প্লেয়ার বাংলাদেশের রাজনীতির, তাদের নিজেদের মধ্যে ব্যাপক সংঘাতের পরিস্থিতি রয়েছে। এবং আপনারা শুনলে হয়তো খুশি হবেন অথবা হবেন না, হয়তো বিশ্বাস করবেন অথবা করবেন না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কোনোভাবেই ৭১কে বাইপাস করা যাবে না। ৭১ আমাদের রাষ্ট্রের ভিত্তি, তাকে বাইপাস করা যাবে না। এখানে যে কথা হচ্ছে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে ইত্যাদি, এটা কমপ্লিটলি বাজে কথা। এবং হয়তো পরিস্থিতির চাপেই জামাতে ইসলামের আমির পর্যন্ত তিনিও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি 14ই ডিসেম্বর পাকিস্তান আমলে যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কাজেই কিছুদিন আগে জামাতে ইসলামের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে বারবার ফ্যাসিবাদী বলাটা ঠিক নয়, কারণ তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ। আমি জানি না এখানকার মিডিয়া এই সমস্ত নিউজ কভার করেছে কিনা। কাজেই বাংলাদেশে শেখ হাসিনার শাসন পড়ে যাওয়ার পর নতুন করে সাম্প্রদায়িক পরিস্থিতি যে খুব খারাপ হয়েছে এমন যে প্রচার হচ্ছে সেটা ঠিক নয়। বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের সমস্যা আগে ছিল, বিএনপির আমলে ছিল, শেখ হাসিনার আমলে ছিল, এখনো আছে, এবং এটা একটা গোটা দক্ষিণ এশিয়ার সমস্যা। আমাদের দেশেও আপনারা জানেন যে কিরকম ভাবে বিজেপি, আরএসএস, সংঘ পরিবার ইত্যাদিদের কাজকর্ম চলছে। 180 বছরের পুরনো মন্দির ভেঙে দেওয়া হলো, মুসলমানদের গুলি করা হলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কিছু হচ্ছে। এবং বাংলাদেশেও এই সমস্যা রয়েছে। এটা নয় যে 5ই আগস্টের পরে এই সমস্যা নতুন করে বেড়েছে বা নতুন করে শুরু হয়েছে, এরকমটা নয়। কিন্তু আমাদের এখানে এই প্রচারটা চলছে এবং এটা খুব স্বাভাবিক, কারণ আমরা আমাদের যে কলোনি, সেই কলোনি হারিয়ে ফেলেছি হয়তো। তো তার একটা যন্ত্রণা বোধ থাকা স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে রিয়েলিটি মেনে নিতে হবে। বাংলাদেশে আমাদের যারা ইন্ডিয়ার পক্ষের সরকার ছিল, তাদের যুগ শেষ হয়ে গেছে, তাদের খেলা শেষ হয়ে গেছে। তারা প্রচুর লুটপাট করেছেন, বহু কোটি টাকা তারা বাইরে পাচার করেছেন, নির্বাচন দেননি, পাখির মতো মানুষ মেরেছেন আর্লি আগস্ট এবং জুলাইতে। কিন্তু তারপরে তারা পরাজিত শক্তি, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এবং নিশ্চয়ই আপনারা আমাদের যিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, তাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তার টোন কিন্তু আমার অত্যন্ত ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং ভারত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অবশ্যই ভারতের উদ্বেগ রয়েছে। কিন্তু এটাও ঘটনা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত 88টি মামলা হয়েছে, 88টি ঘটনা, 88টি মামলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে এবং 70 জন গ্রেফতার হয়েছেন, তখন তিনি বলেছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে ওয়েলকাম করছে। তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশের এই মুহূর্তে মূল যে টেনশনের জায়গা সেটা হচ্ছে নির্বাচনটা হবে কিভাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। এই নির্বাচন কিভাবে হবে এই প্রশ্নে একদিকে বিএনপি, অন্যদিকে সমস্ত রাজনৈতিক দল, মানে ফ্রম আওয়ামী লীগ টু জামাত, ফ্রম কমিউনিস্ট পার্টি টু গণতন্ত্র মঞ্চ এন্ড অল,
সবাই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে চলেছে তারা, আর বিএনপি আরেকদিকে। বিএনপি চায় যে যে পদ্ধতিতে ভোট হচ্ছিল সেই পদ্ধতিতে ভোট হোক, অর্থাৎ ওয়েস্টমিনস্টার মডেল, অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে যেভাবে ভোট হয় খুব স্বাভাবিক। তাহলে বিএনপি যে জনসমর্থন, তাদের ধরুন 300টা আসনের মধ্যে তারা 220 থেকে 250 বা আরো বেশি আসন পেতে পারে। কিন্তু বাকি সমস্ত রাজনৈতিক দল, ফ্রম আওয়ামী লীগ টু বাম, জামাত টু ছাত্ররা, তারা প্রত্যেকেই চায় আনুপাতিক হারে নির্বাচন হোক, অর্থাৎ সিম্বলে ভোট হবে। আমাদের দেশের কথা দেখলে ধরুন পদ্ম ফুল, হাতুড়ি কাস্তে, জোড়া ফুল, এই সিম্বলে ভোট হবে। যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তার তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। এটার মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই বর্তমান নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন হলে বিএনপি যে আসন পেত, ধরুন 260 বা 250 বা এরকম আসন পেত, ঠিক তার আসনটা অনেক কমে যাবে, কারণ বিএনপির হয়তো 45 থেকে 50% ভোট এবং তার আসনটা অনেকটা কমে যাবে, এবং আসন কমে হয়তো 45 থেকে 50 মানে 150 কম, 120 থেকে 150টা আসন গিয়ে তার দাঁড়াবে। অন্যদিকে ধরুন আওয়ামী লীগ, তার যদি 10% ভোট থাকে তাহলে তার 30 জন এমপি নিশ্চিত হবে, 20% ভোট থাকলে 60 জন। জামাতে ইসলামী যদি 10% ভোট থাকে 30 জন এমপি, কমিউনিস্ট পার্টির যদি 3% ভোট থাকে তাহলে 10 জন এমপি, ছাত্রদের যদি 15-20% ভোট থাকে তাহলে 60 জন এমপি, কাজে এরকম একটা ব্যাপার। কিন্তু বিএনপি এটা মানতে নারাজ, বাকি সব আমি বোধহয় একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে বাংলাদেশের মুদ্রায় পরিস্থিতি। আমি ধীরে ধীরে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি ধীরে ধীরে আমার আলোচনাটাকে এবারে একটু গুছিয়ে আনবার চেষ্টা করি। আমার দুটো মূল কথা বলার, যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যারা বলেছিলেন যে ইতিহাস শেষ হয়ে গেছে, তাদের কিন্তু নতুন করে ভাববার অবকাশ আছে, তাদের নতুন করে ভাববার প্রয়োজন রয়েছে। তার কারণ নতুন করে ইতিহাস লেখা হচ্ছে আসলে, এবং সেটা মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়, লাতিন আমেরিকায় যেমন লেখা হচ্ছে, ঠিক তেমনি আমাদের দক্ষিণ এশিয়াতেও কিন্তু নতুন করে ইতিহাস লেখার চেষ্টা চলছে। মানুষ নতুন করে প্রতিরোধ করছেন। এবং আবারও বলি যে 20 শতকের মডেলে, 20 শতকের বামপন্থা বা 20 শতকের অভ্যুত্থান, সেইটা হয়তো 21 শতকে ঠিক ওই রকম ভাবে হবে না, অন্যভাবে হবে। সেটাই হওয়াটা স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। আমি আপনাদেরকে মনে করাতে চাইবো দক্ষিণ আফ্রিকার কথা। অনেকে নিশ্চয় জানেন যে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার যে পার্টি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, যার বিরুদ্ধে চূড়ান্ত স্বজন পোষণ, দুর্নীতি ইত্যাদি অভিযোগ, তাদের থেকে বেরিয়ে গিয়ে তাদের যুব নেতা জুলিয়াস মালেমা, তিনি একটা নতুন মার্ক্সবাদী লেনিনবাদী দল তৈরি করেছেন এবং তার নাম ইএফএফ, ইকোনমিক ফ্রিডম ফাইটার্স। এবং তারা এই মুহূর্তে দেশের একটা ভীষণ শক্তিশালী রাজনৈতিক দল, তৃতীয় বৃহত্তম দল বা সম্ভবত চতুর্থ বৃহত্তম দল হিসেবে তারা কিন্তু রয়েছেন। জেরেমি করবিনের নেতৃত্বে ইংল্যান্ডে একটা নতুন রাজনৈতিক জোট গড়ে উঠছে, একদম বামপন্থী জোট গড়ে উঠছে। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং কাজে, নতুন ভাবে বামপন্থার কিন্তু বিকাশ হচ্ছে বিভিন্ন দেশে। ফ্রান্সের কথা আমরা বললাম, গ্রিসের কথা আমরা বললাম, এগুলো হচ্ছে। অর্কপ্রভু দারুণ একটা প্রশ্ন করেছে। প্রথমে আরাকান নিয়ে জিজ্ঞেস করেছিলে। আরাকান আর্মির যে শক্তি বৃদ্ধি এবং অগ্রগতি, এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ সামরিক জান্তার বিরুদ্ধে যে লড়াই, সেটা কিন্তু সামরিক জান্তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আরাকানের মায়ানমারের বিরাট অংশের মানুষের সমর্থন পাচ্ছেন। এ নিয়ে বিস্তারে আলোচনার সুযোগ নেই। এবং তুমি যেটা বললে যে এই প্রাইভেট আর্মি গড়ে তোলা, আমার কিরকম একটা দেখে ইন্টারেস্টিং লাগে। আমরা যখন যাদবপুরে পড়তাম তখন আমরা রণবীর সেনার বিরুদ্ধে লড়াইয়ের কথা শুনতাম, সালোয়া জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের কথা শুনতাম। তারপরে দেখলাম যে পুতিন নিজেই একটা এরকম ওয়াগনার বাহিনী তৈরি করে ফেললেন, যেটা বিভিন্ন দেশে গিয়ে খুনোখুনি করে আসছে এবং অন্যান্যরা। তো আমার মনে হয় যে আসলে ডানপন্থা তার যে তীব্র সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য নানান রকম চেষ্টা চরিত্র করছে, লগ্নি পুঁজি নানান রকম চেষ্টা চরিত্র করছে। এগুলো আসলে তার সেই জায়গা থেকেই করা, এবং এগুলো না করে সে আসলে সার্ভাইভ করতে পারবে না, টিকতে পারবে না। আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, 1 ঘন্টার উপরে।
আমি শেষ করব দুটো প্রত্যাশার কথা ব্যক্ত করে। প্রথমটা হলো যে 21 শতকের পৃথিবী 20 শতকের মতো নয়, এটা আমাদের মেনে নিতে হবে। 20 শতক ইজ ডেড, 20 শতক মারা গিয়েছে, এবং 20 শতকের সমস্ত সুন্দর এবং অসুন্দর সবকিছুই শেষ হয়ে গিয়েছে। 21 শতকের দক্ষিণপন্থার যে উত্থান, সেটাও 20 শতকের দক্ষিণপন্থার উত্থানের মতো করে হচ্ছে না। যেমন ধরুন পশ্চিম ইউরোপের যে অভিবাসীদের সমস্যাকে কেন্দ্র করে যে দক্ষিণপন্থার উত্থান করছে, সেটা ঠিক 20 শতকের ধাঁচে নয়। কিছু মিল রয়েছে, আবার ফারাকও অনেকটা। ঠিক তেমনি বামপন্থার 21 শতকের বামপন্থারও যে উত্থান, সেই উত্থান 20 শতকের ধাঁচে হবে না, অন্যভাবে হবে, এবং নানান রাজনৈতিক শক্তির সঙ্গে ডায়ালগে যেতে হবে, কথোপকথনে যেতে হবে। আমরা যেন এটা একদম আমরা মেনে নিই। এবং দ্বিতীয় যেটা আমার খুব যন্ত্রণা দেয়, খুব কষ্ট হয়, সেটা হচ্ছে আমরা বোধহয় এই যে পলেমিকের সংস্কৃতি, বাহাসের সংস্কৃতি, আলাপচারিতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা থেকে অনেকটা সরে গিয়েছি, বিশেষ করে দুই বাংলায় তো বটেই। আমরা খুব রেগে যাচ্ছি, আমরা মতপার্থক্য হলে আমরা ট্যাগ করে দিচ্ছি এবং আমরা খুব উত্তেজিত হয়ে পড়ছি। এর ফলে যেটা হচ্ছে, সুস্থ গণতান্ত্রিক বিতর্কের যে পরিবেশ বাংলায় ছিল, সেই বিতর্ক পরিবেশ কিন্তু আগের মতো থাকছে না। তো এইটা যেন আমরা ফিরিয়ে আনতে পারি। আমি আপাতত আমার কথা এইটুকু বলেই শেষ করছি। সুদীপ্ত, সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ অর্ক। মুগ্ধ হয়ে শুনছিলাম, অনেক প্রশ্ন ছিল কিন্তু সবই গুলিয়ে গেছে, কিছু আর মাথায় নেই। তো কিছু কিছু সংযোজন করব আমি, সেগুলো ব্যথার সংযোজন, আসলে কষ্টের সংযোজন। প্রথমত তুমি যে বললে এই কথাটি, যে 21 শতকের বামপন্থা সেভাবেই হবে, সেভাবেই গড়ে উঠবে, অথবা ঠিকই হয়তো। কারণ যখন ভিয়েতনাম ওয়ারের প্রসঙ্গ তুমি তুললে, ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গ তুমি তুললে, সেক্ষেত্রে সেই কলকাতার প্রতিবাদ মনে আছে। তখন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতার মানচিত্রে কংগ্রেস সরকার এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়। অথচ এখন এসে এই সময় দাঁড়িয়ে এই 21 শতকে সেখানে কিন্তু সেই কংগ্রেসের ভাবধারা হয়তো পাল্টে গেছে, সেটা বিতর্কের অবকাশ রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হয়েছে 2011 থেকে, এখনো রয়েছে। অথচ ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে কোনো কথা কিন্তু মানুষের নেই, সে অর্থে প্রতিরোধ নেই, প্রতিবাদ নেই। এটি ব্যথার কষ্টের সংযোজন। এই কথা তো শুনেছি বাবা, কাকা, জ্যাঠার মুখে। ভিয়েতনামের সময় আমরা জানি পিট সিগারের সেই বিখ্যাত গান হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন। আরেকটি ব্যথার সংযোজন করব, ব্যথা নয় মানে খারাপ লাগার, সেটা হচ্ছে গিয়ে এই যে তুমি ঠিকই বলেছো, আমি ভাবছিলাম, তুমি যখন বলছো মুগ্ধ হয়ে ভাবছিলাম, সত্যি মুগ্ধতা, সেটা ভাবছিলাম যে সত্যি ইহুদি বনাম মুসলমানদের লড়াই নয়। কারণ যদি তাই হতো, ইসরায়েলের কথাই বলছি, নাৎসি বাহিনীরাতে এইভাবে অত্যাচারিত, এইভাবে অপমানিত হওয়ার পর তার মনুষ্যত্বে কি এটা কখনো আসবে কোনো মানুষের ক্ষেত্রে? অবশ্য তাই হয়, অবশ্য আমি জানি না, মানুষ হয়তো এভাবেই ভাবে যে আমিও অত্যাচারিত হচ্ছি, তাহলে যেমন র্যাগিং হয়, আমি একটা লাইন একটু যোগ করছি সুদীপ্ত। অবশ্যই আমরা যখন মিছিল করি, মানে লন্ডনে আমরা যখন মিছিল করি, সেই সময় এরকম প্রচুর মানুষ তারা আসেন যারা আসলে হলোকস্ট সার্ভাইভ করেছেন, এইরকম দম্পতির সন্তান। হ্যাঁ, এরকম প্রচুর মানুষ আছেন, কিন্তু তারা ইহুদি এবং এই জায়নবাদ বিরোধী ইহুদিরা, তারা কিন্তু একটা বড় শক্তি। আমি আরেকটা জিনিস মিস করে গেলাম, খোদ ইসরায়েলেই কিন্তু এমন একটি রাজনৈতিক দল রয়েছে যার নাম মাকি, ইসরায়েলের কমিউনিস্ট পার্টি, যাদের নেতা ওফের কাসিফ, আমাদের বন্ধু, আমাদের অগ্রজ। তারা কিন্তু খোদ ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পক্ষে কথা বলছেন। হ্যাঁ, খোদ ওই রকম একটা পরিবেশে দাঁড়িয়ে। আমাদের বোধহয় এগুলো থেকে অনেক কিছু শেখার আছে আসলে। ঠিকই অর্ক। আর যদি কোনো প্রশ্ন আসে, প্রশ্নের জন্য স্বাগত, আমাদের দ্বার অবারিত, আপনার প্রশ্ন করুন, কথা বলবে অর্ক। আর প্রশ্ন একটি এসছে, সেটি শ্রেয়ন করেছে, বলছে পশ্চিমবঙ্গ তথা ভারতে বাম গণতান্ত্রিক শক্তিগুলি কি সাধারণ মানুষের তাৎক্ষণিক চাহিদা তথা মনুষ্যত্ব বুঝতে ব্যর্থ হচ্ছে? এ বিষয়ে অর্ক কি বলে, দেখা যাক। আমি খুব যোগ্য নই এ বিষয়ে কথা বলার জন্য। তবে যদি পশ্চিমবঙ্গের রাজনীতিকে
রাজনীতিতে বামপন্থী অভিমুখে আমাদের নিয়ে যেতে হয়, তাহলে আমাদের বোধহয় একটু সাহসী হওয়া দরকার। অর্থাৎ আল্ট্রা ন্যাশনালিস্টরা যে চোখে দেখবেন, আমরা যেন সেই চোখে না দেখি, আমাদের চোখটা যেন আলাদা হয়। আমার খুব কষ্ট হবে যদি কোনো হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে আমাদের স্বর কখনো মিলে যায়, সে দেশীয় আন্তর্জাতিক যে পরিস্থিতি হোক। তো সেইটাই বলার। হ্যাঁ, ব্যর্থ তো হচ্ছেন, এটা তারা নিজেরাও বোধহয় স্বীকার করছেন মাঝে মধ্যে। ব্যর্থ না হলে আর নির্বাচনী ফলাফল এরকম কেন, সমর্থন এরকম কেন, এটা তো অবশ্যই ভেবে দেখার অবকাশ আছে। থ্যাংক ইউ শ্রেয়ানকে। না, আমার একটি বিষয় মনে হচ্ছে, আরেকটি বিষয় তুলছি আমি, জাস্ট ছোট্ট করে তুমি বলো। অনেকদিন আগে শুনেছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে, বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে আন্দোলন হয়েছে, প্রচন্ড বিক্ষোভ হয়েছে, বিরোধ হয়েছে। আদানিরা এখন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, তোমাদের বক্তব্য থেকে আমি জানতাম না, সত্যি বলছি আমি জানতাম না, এই বক্তব্য থেকে শুনে বুঝেছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কি আদানির, এবং আদানিরা কি এর সঙ্গে টাই আপ করে এবং সেখানে সত্যি প্রতিরোধকে প্রতিহত করে সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র গড়েছে এবং সেখানে এই বিষয়টি হয়েছে এবং বিদ্যুৎ। হ্যাঁ, রামপাল এবং বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস রয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু আদানিদের সাথে বাংলাদেশের যে চুক্তিটার যেটা সমস্যা হচ্ছে, যে অন্য জায়গা থেকে যে দামে বিদ্যুৎ কেনা যায়, যেহেতু ইন্ডিয়াতে আদানির সরকার চলে এখন, তো সেহেতু বাংলাদেশকে তারা, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক বলেছিস। তো আদানির, যেহেতু ভারতে আদানির সরকার চলে, সেহেতু বাংলাদেশে যেহেতু তার সহযোগী শক্তি ক্ষমতায় ছিল, কাজে এটা অদ্ভুত বিচ্ছিরি রকমের চুক্তি করা হয়, যেটাতে প্রচুর বেশি টাকার মাধ্যমে বিদ্যুৎ কিনতে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি হয়। তো এবার এই চুক্তিগুলি বাতিল করবার জন্য কিন্তু মানুষ দাবি তুলছেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিপুল ভাবে এই দাবিগুলো উঠছে। গতকালকেই প্রফেসর আনু মোহাম্মদ, যিনি তেল গ্যাস জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি কিন্তু এই দাবি তুলেছেন এবং প্রচুর মানুষ তার দাবির প্রতি আর কি সংহতি জানাচ্ছেন। অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। আদানি বিরোধী আন্দোলনটাও কিন্তু এরকম ইন্টারেস্টিং আন্দোলন। তুমি জানো নিশ্চয়ই যে অস্ট্রেলিয়াতেও আদানি বিরোধী আন্দোলন চলছে। আমরা যদি আদানি ওয়াচ ফলো করি তাহলে বুঝতে পারবো যে কিরকম ভাবে আদানির যেমন বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে, তেমনি আদানির বিরুদ্ধেও একটা প্রতিরোধের নেটওয়ার্ক রয়েছে। এই প্রতিরোধের নেটওয়ার্কে বাংলাদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। প্রশ্নের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটি শেষে চলে গেছি। দেখা যাক আর কেউ কোনো প্রশ্ন করে কিনা। একজন প্রশ্ন করেছেন, নাজিব সুগান বলে একজন, বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ার গণমানুষের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়টা কেন মাথায় আসতেছে না যে সমস্ত ভেদাভেদ ভুলে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে? এই প্রশ্নের তো উত্তর তুমি বলেইছো, তো আরেকবার বলো সম্ভব হয়। আসলে ওনারা অনেক বেশি যোগ্য, তারাই বুঝবেন। তবে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, এবং তাতে যত বেশি সম্ভব ঐক্য শক্তি, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তির সাথে ঐক্য করে তোলা খুব গুরুত্বপূর্ণ বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে। কিন্তু নিশ্চয়ই আমাদের রাজনৈতিক দলগুলো ভাববেন, তারা পরিস্থিতি বুঝবেন, কিন্তু আসলে কবে সেটা নিয়েই প্রশ্ন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আর কোনো প্রশ্ন নয় এখন, আর কোনো শব্দ নয় এখন, আর কোনো প্রশ্ন নয়। আমরা শেষ করছি এই অনুষ্ঠান। বলার কিছু নেই বিশেষ। অর্ক মুগ্ধতাই দিল, ঋদ্ধ হলাম, খানিক নয় বেশ কিছুটা, খানিক না বেশ কিছুটা ঋদ্ধ। না না, থ্যাংক ইউ কিছু নেই, আমাদেরই ধন্যবাদ তোমায় দেবো না, তুমি তো দীর্ঘদিনের পরিচিত। তো ঠিক আছে, আর কোনো উপসংহার রাখছি না, কারণ এই বক্তব্য যেন মনে অনুরণন তুলে রাখে, এটাই ভাবছি। কোনো উপসংহার রাখছি না, কোনো শেষ রাখছি না, এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ অর্ক, ধন্যবাদ দেবো না, শুভেচ্ছা অর্ক।